নাহিদ রানা নাহিদ রানা আমার কাছে মনে হয় চ্যাম্পিয়ন বোলিং। সাকিব আল হাসানকে এই ম্যাচে না, সাকিব আল হাসানকে পুরো বিপিএলেই আপনি মিস করতে বাধ্য। তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল রিয়াদ, এই ব্যাটারদের না মোমেন্টাম খুঁজে পেতে টাইম বেশি লাগে না। ওয়েলকাম টু ওয়ালটন মোবাইল প্রেজেন্টস বিপিএল টক। আমি আছি মাহরুষ প্রত্যয়, আর আমার সাথে যিনি আছেন সাইদ আবিদ হোসেন সামি। তাকে আসলে পরিচয় করে দেওয়ার প্রয়োজন নাই, সবাই তাকে চেনে। সামি ভাই, বিটি ক্রিক টাইমে স্বাগত। প্রথম প্রশ্ন যেটা করতে চাই, আপনি কমেন্ট্রি বক্সে খুব প্রশংসা করছিলেন নাহিদ রানার। হোয়াট অ্যাবাউট নাহিদ রানা? আসলে এরকম বোলার কি বাংলাদেশে আগে কখনো এসেছে, বা তামিমকে যেভাবে বোল্ড আউট করলো একদম, মানে আপনি কি বলবেন? নাহিদ রানা যখন ইনিশিয়ালি তার ক্যারিয়ারটা শুরু করেছিলেন তখন তার স্টক লেন্থটা ছিল একটু পেছনের লেন্থ। আমরা জানতাম যে ব্যাক অফ দ্য লেন্থ বা বাউন্সার ওই ধরনের বলগুলো, যেহেতু র পেসটা আছে। কিন্তু এখন তিনি তার ক্যারিয়ারের অন্যতম পিকে আছেন। মাঝখানের এই যে সময়টা, প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে কাম ব্যাক করেছিলেন ইনজুরির পর। ইন দ্য মিন টাইম ন্যাশনাল টিমের কোচিং প্যানেলের সঙ্গে যে কাজটা হয়েছে, এখন কিন্তু ডিফারেন্ট লেন্থে ব্যাটারকে ডিসিভ করতে পারেন। আমরা দেখছিলাম যে তামিমকে হার্ড লেন্থ থেকে ডিসিভ করার চেষ্টা করছিলেন, বাট তামিম ইকবাল তামিম ইকবাল বেশ ভালো মতো সে বলগুলোকে হোল্ডিং পজিশনে রাখছিলেন। বাট একটা পর্যায়ে গিয়ে আর ধৈর্য রাখতে পারেননি, এবং যখনই পায়ের ব্যবহার করতে গেছেন নাহিদ রানা স্ট্রেট অ্যাওয়ে উইথ আ ইয়র্কার। এবং এটাই নাহিদ রানার সবচেয়ে বড় বৈশিষ্ট্যের জায়গা, যে র পেসটা আছে। এবং আপনি দেখবেন যে অ্যাভারেজ পেসটা 143, 144। ব্যাটারের কাছে রিয়াকশন টাইম খুব বেশি পাওয়া যাচ্ছে না। সো সব কিছু মিলে আপনি পার্টিকুলারলি যদি তামিম ইকবালের উইকেটটার কথা বলেন, একদম র পেসে বিট হয়েছেন। এবং ওই যে লেন্থের মাইন্ড গেমের জায়গাটা, যেটা এক বছর আগে আপনি হয়তো বা কমপ্লেন করতে পারতেন যে নাহিদ রানা শুধুমাত্র পেস আছে, আর কি আছে। এখন যেটা আছে সেটা হচ্ছে পেসের সঙ্গে সঙ্গে ওই লেন্থের স্টক লেন্থটা এখন একটা সিঙ্গেল স্টক লেন্থ না, যে ব্যাক অফ দ্য লেন্থ বা হার্ড লেন্থ, সব লেন্থেই বোলিং করতে পারেন। সামি ভাই, যে বলটাতে তামিম ইকবাল আউট হলেন, যেভাবে ডাউন উইকেট এসে মারতে গিয়ে আউট হলেন, আসলে পুরোপুরি বিট হলেন। আপনার কি মনে হয় যে তামিমও একটু ঘাবড়ে গিয়েছেন? আসলে যেরকম পেস সচরাচর বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে এরকম পেসই বলার আমরা দেখি না, বা এরকম লাইন লেন্থ মেনটেন করে পেস বলার আমরা দেখি না। আপনার কি সেটাই মনে হয় নাকি? পেসের থেকে বড় ব্যাপারটা হচ্ছে যে যেভাবে তামিমকে একটা হোল্ডিং পজিশনে রেখেছিলেন নাহিদ রানা, এবং এটা একটা মাইন্ড গেমের জায়গা, যে আস্কিং রান রেটটা ওই পার্টিকুলার সময়টাতে, ইভেন তো আস্কিং রান রেট তো না, মানে আপনি যে রানটা করবেন চিন্তা করে এসেছেন, ওই পার্টিকুলার মোমেন্টামে একটা আপনি বাধাগ্রস্ত হচ্ছেন, তখন তামিম ইকবাল ধৈর্যটা আসলে রাখতে পারেন না। আমার কাছে মনে হয় যে কিছু কিছু বোলার থাকে না, যে বোলারগুলোকে একটু সমীহ করাটা উচিত, বা আপনি টার্গেট করবেন অন্য একজন বোলারকে, ওই বোলারটার আপনি জানেন যে প্রথম স্পেলে হয়তোবা দুইটার বেশি ওভার করবেন না। আরেকটু ক্যালকুলেটিভ তামিম ইকবাল হতে পারতেন, যে যদি এইভাবে চিন্তা করতেন যে ওকে, নাহিদ রানার 2টা ওভার পাওয়ার প্লেতে বা এই সময়টায় তিনি 2টা ওভার করবেন, এর বেশি তো আর করবেন, এরপর সেকেন্ড স্পেলে আসবেন। সো লেটস প্লে হিম ইন আ ডিফেন্সিভ ওয়ে। তামিমকে নিয়ে কি বলেন? প্রথম ইনিংসে দ্রুত আউট হয়ে গেছেন, আজকে ভালো একটা শুরু পেয়েছিলেন, কিন্তু সেটা আসলে ক্যারি করতে পারেননি। মানে একটু কি আউট অফ টাচ কিনা? অনেকদিন পর এই সার্কিটে ক্রিকেট খেলছেন, যদিও এনসিএল একটা ভালো ইনিংস ছিল। দেখেন, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল রিয়াদ, এই ব্যাটারদের না মোমেন্টাম খুঁজে পেতে টাইম বেশি লাগে না। একটা শট তিনি জাস্ট রোল অফ দ্য রিস্ট মিড উইকেট দিয়ে বের করেছিলেন, মিড অন এবং মিড উইকেটের মাঝখান দিয়ে। এই শটটা যখন হচ্ছিল কমেন্ট্রি বক্সে, আমি তখন বলছিলাম যে দেখতে ভালো লাগে, এগুলো দেখতে ভালো লাগে, এবং এগুলো টেকনিক্যালি কিন্তু খুব কঠিন শট টু এক্সিকিউট। এখন আমার যেটা মনে হয় যে হি ইজ ওয়ান ইনিংস অ্যাওয়ে, একটা বড় ইনিংসের অপেক্ষায় আছেন। এমনিতে মোমেন্টামের জায়গায় আমার কোনো প্রবলেম মনে হয় নাই। জাস্ট নাহিদ রানার ওই স্পেলটা আমার কাছে মনে হয়েছে আর একটু ক্যালকুলেটিভ তামিম ইকবাল হতে পারতেন, এই সেন্সে যে ওই ওভারটা যেহেতু গেছে, যাক না, ওই ওভারটা সমস্যা তো নাই, অথবা ওই ওভারটা তিনি রেখে দিতে পারতেন। বাট ওই যে তাড়াহুড়া করেছেন, এবং নাহিদ রানা নাহিদ রানা আমার কাছে মনে হয় চ্যাম্পিয়ন বোলিং। সামি ভাই, আজকে রংপুর আর বরিশালে ম্যাচ ছিল, সবাই বলছে সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ এখন পর্যন্ত। গতবার যখন এই ম্যাচটা হচ্ছিল, তখন সাকিব তামিমের একটা লড়াইয়ের কথা বলা হচ্ছিল, এবং ওটা একটা অন্যরকম উত্তাপ ছড়াচ্ছিল। এবার আপনি আসলে সাকিবকে মিস করেছেন কিনা কোনোভাবে এই ম্যাচটাতে? সাকিব আল হাসানকে এই ম্যাচে না, সাকিব আল হাসানকে পুরো বিপিএলেই আপনি মিস করতে বাধ্য। কারণ এই মাপের একজন অলরাউন্ডার, আপনি যদি দেখেন বিপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট কে নিয়েছেন, আজকে তাসকিন দ্বিতীয় অবস্থানে এসেছেন, কিন্তু 1 নম্বর অবস্থানটা সাকিব আল হাসান, এবং অনেক বেশি মাত্রায় ডিফারেন্স। বিপিএলের ইতিহাসে সেরা ক্রিকেটারকে, সেটা সাকিব আল হাসান। সুতরাং ক্রিকেটার সাকিব আল হাসান বিপিএলে কতটুকু ইম্প্যাক্ট রাখতে পারতেন, ব্র্যান্ড ইমেজটা কতটুকু দাঁড়াতো, ইভেন আজকে চিন্তা করেন আপনি সাকিব তামিম লড়াই, এটা হয়তো বা পত্রিকার পাতে একটা অন্যরকম শিরোনাম হতো। গতবার আমরা দেখেছিলাম যে মাঠের লড়াইয়ের বাইরেও সাকিব তামিমের আউটের সেলিব্রেশনটা এটা একটা বাড়তি উন্মাদনা দান করেছিল। সব কিছু মিলে ডেফিনেটলি সাকিব আল হাসানকে মিস না করার তো কোনো আসলে কারণ নেই। এবং এই বিপিএলে কি, যদি সামনে ইন্টারন্যাশনাল স্টেজেও তাকে না দেখি, সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা অনেক বড়, আমার কাছে মনে হয় যে
ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। সামিম ভাই, তাসকিনের কথা আসবো, তার আগেই বলি আপনি তো অনেক কিছু করেন। আপনি একটা টিভি শোতে প্রেজেন্টিং করেন, সেখানে আসলে অনেক সময় রিপোর্টও দেখি আপনার, আপনি মাঠে এসে কমেন্ট্রি করেন, আপনি ক্রিকেটও খেলেন, আপনি কোচিংও করেন, আপনি অ্যানালিস্টও। আসলে এই সব করতে গিয়ে আসলে মাঝে মধ্যে আপনার ম্যাচগুলো টিভিতে রাস্তায় বসে দেখতে হয়, অনেক সময় বাসে বসে বা অনেক সময় সিএনজিতে বসে বা গাড়িতে বসে আপনি দেখেন। তখন কি আসলে মোবাইলই তো দেখেন, মোবাইলে, হ্যাঁ স্মার্টফোনেই তো দেখেন। আপনি কি কখনো আসলে ওয়ালটন স্মার্টফোনটা ইউজ করা হয়েছে কিনা? ওয়ালটন স্মার্টফোন আমি ইউজ করি নাই, কিন্তু আমার একজন কলিগকে আমি একবার রেকমেন্ড করেছিলাম, কারণ অনেক বাজেট ফ্রেন্ডলি। আমরা যেহেতু বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন খুঁজছিলাম, যে হয়তো বা একটু বাজেট ফ্রেন্ডলি হলে, সার্চ দিয়ে যখন দেখছিলাম গুগলে, তখন ওয়ালটন স্মার্টফোন আমার কাছে মনে হয়েছে যে যে সমস্ত রিকোয়ারমেন্ট প্রয়োজন ছিল আমার সেই কলিগের, সেই সঙ্গে বাজেটটাকে অ্যাডজাস্ট করে তার জন্য ভালো ছিল। আমি তাকে রেকমেন্ডও করেছিলাম, তিনি ইউজ করছেন, আমার এখনও ইউজ করা হয় না যদিও, বাট দেশি পণ্য আমার কাছে মনে হয় যে দেশি ব্র্যান্ড, আমি সবসময় সেটার উত্তরোত্তর সাফল্য কামনা করব, এবং আমার আশেপাশে যারাই যখন বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন খুঁজবেন আমি অবশ্যই রেকমেন্ড করব। তাসকিনের কথা বলছিলেন, আসলে তাসকিন কতটা দুর্দান্ত ছিলেন, 60 উইকেট তো ভাই কম না। এবং কমেন্ট্রি বক্সে আমরা তাৎক্ষণিকভাবে সেই স্ট্যাটিস্টিক্সটা খুঁজে বের করেছিলাম যে 7 উইকেট ওয়ার্ল্ড ক্রিকেটে 3 জন নিয়েছেন। কলিন অ্যাকারম্যান তাসকিনের আগে 18 রান দিয়ে 7 উইকেট পেয়েছিলেন, এবং 1 নম্বরে মালয়েশিয়ান একজন পেস বোলার ছিলেন বা স্পিনার, আমি জানি না, এই মুহূর্তে মনে নাই, তার নাম তো এই মুহূর্তে মনে নেই, বাট তাসকিন 3 নম্বরে, এবং এটা ডেফিনেটলি ওয়ার্ল্ড রেকর্ড। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম সাকিব আল হাসানকে টপকেছেন 6 রানে 6 উইকেটটা, সেখান থেকে এখন সবচেয়ে সমৃদ্ধশালী বোলিং তাসকিন আহমেদের। আমি আমার কাছে মনে হয় যে এইটা একটা ওয়েক আপ কল বা একটা নক হতে পারে কিনা আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য, যে এবার তারা বাংলাদেশি কাউকে নেয়নি, বাট আমার কাছে মনে হয় যে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো মিস করলো তাসকিন আহমেদের মতো বোলার, ইনফ্যাক্ট নাহিদ রানার মতো বোলার। কারণ আমরা জানি যে ওইখানে যে মাপের ক্রিকেট খেলা হয়, র পেসটা খুব ইম্পর্টেন্ট, এবং তাসকিন আহমেদ শুধুমাত্র র পেস না, এমন না যে আমরা যেটা আগে তাসকিনকে জানতাম যে শুধু র পেস। আজকে খেয়াল করে দেখবেন তাসকিন একদম ইনিশিয়াল স্টেজে তানজিদ তামিম এগিয়ে এসেছেন দেখে ওয়াইড আউটসাইড অফ স্টাম্প বল করেছেন। লিটন কুমার দাস একটু ব্যাক অফ লেন্থের বলে তিনি ডিসিপ্ট হচ্ছিলেন, তাকে ওইভাবে আউট করেছেন। আলাউদ্দিন বাবুকে চেঞ্জ অফ পেসে আউট করেছেন। শাহাদাত দীপু যখন সেট, তখন তাকে চেঞ্জ অফ পেস একটু দূরে একটু অফ স্টাম্পের বাইরে বলে আউট করেছেন। এই তাসকিনকে না আপনি আজ থেকে 2-3টা বছর আগেও চিনতেন না। এই তাসকিন এখন শুধুমাত্র পেস না, তিনি জানেন কোন ব্যাটারকে কীভাবে বল করতে হয়, নতুন বলে কীভাবে বল করতে হয়, পুরনো বলে কীভাবে বল করতে হয়, এবং সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার, স্লোয়ারের বেশ কয়েকটা ভ্যারিয়েশন তাসকিনের আছে। সিমে যেরকম বল হিট করাতে পারেন, ঠিক তেমনি ব্যাপার এয়ারেও বল মুভ করাতে শিখছেন। তো সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি যারা আছে, আইপিএলের ফ্র্যাঞ্চাইজিদের জন্য এটা একটা অনেক বড় মিস, যদি আপনারা এবছর তাসকিন আহমেদ বাংলাদেশের কাউকে নেন নাই। তাসকিন এবং নাহিদ রানা এই দুইজন প্লেয়ার আমার কাছে মনে হয় ওয়ার্ল্ডের যে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে যে কোনো জায়গাতে একদম ওয়েল সেট হওয়ার যোগ্যতা রাখেন। বিশেষ করে নাহিদের কথা বলতে চাই, আসলে আপনি বলেন আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো হয়তো বা তাকে মিস করবে, আসলে এখনো কি একটা সুযোগ থাকে কিনা? অনেক সময় একজন বদলি খেলোয়াড় হিসেবে বা হয়তো বা ডাকটা আসতে পারে। আমরা এর আগেও দেখি শরীফুলকে ডাকা হয়েছিল, তাসকিনকে ডাকা হয়েছিল, কি মনে হয়? আমার মনে হয় তাসকিন আজকের এই রেকর্ডটার জন্য অনেক বেশি মাত্রায় এগিয়ে থাকবেন এই জায়গাটাতে। আমরা জানি যে এর আগে খুব সম্ভবত লখনৌর ফ্র্যাঞ্চাইজি তাসকিনকে নেওয়ার কথা চিন্তাভাবনা করছিল, বাট তাসকিন এনওসিটা পান নাই। যেহেতু যে ইনজুরির কারণে দেখা যায় অনেক সময় আপনি অকশনের বাইরে থেকে প্লেয়ারকে নেওয়া হতে পারে, যদি কোনো পলিটিক্যাল ঝামেলা না থাকে। কারণ এরকম অনেক কথা শুনছি বিভিন্ন জনের কাছ থেকে যে বিকজ অফ পলিটিক্যাল রিলেশনশিপ এই কারণে বাংলাদেশি কোনো প্লেয়ারকে নেয়নি নাকি, যদিও আমরা কনফার্ম না, বাট যদি ওইরকম কোনো ঝামেলা না থাকে, আমার কাছে মনে হয় যে যে কোনো টিমই, শুধুমাত্র লখনৌ না, যে কোনো টিমই তাসকিন আহমেদকে পেতে চাইবেন আজকের এই রেকর্ডটার পর। কারণ ওই সব জায়গায় আমি দেখি যে স্ট্যাটিস্টিক্সকেও কিন্তু অনেক বেশি মাত্রায় প্রাধান্য দেওয়া হয়, যে অল ওভার দ্য ওয়ার্ল্ড তারা কীভাবে খেলছেন। যদি তারা বিপিএল ফলো করে থাকেন, আমার কাছে মনে হয় যে বিপিএল ফলো না করলেও অন্তত আজকের এই রেকর্ডটা, যে ইতিহাসে 7 উইকেট নেওয়া হয়েছে টি-20 ক্রিকেটে মাত্র 3বার, এই রেকর্ডটা তো আসবে সামনে যে কোনো মানুষেরই। সো যারা ক্রিকেটের সঙ্গে আছেন, আমার কাছে মনে হয় যে তাসকিনের এই রেকর্ডটা মিস দিবেন না। একদম লাস্ট প্রশ্ন, আপনি ঢাকা ক্যাপিটালসের কথা বলছিলেন, লিটনের কথা বলছিলেন, লিটনের ভাই কি হলো? এটা আমিও আসলে খুঁজে ফেরার চেষ্টা করছি। আমার কাছে যেটা মনে হয়, লিটন তার টেকনিক নিয়ে ওভারথিঙ্ক করেন কিনা। কারণটা হচ্ছে যে এর আগে লিটন কুমার দাসের একটা ইন্টারভিউ দেখছিলাম, যেখানে তিনি বলেছিলেন যে তার ট্রিগার মুভমেন্টটা যদি ঠিক না হয়, এক্ষেত্রে তার হ্যান্ড আই কোঅর্ডিনেশন নির্ভর ক্রিকেট যেহেতু খেলেন না, অনেক বেশি গ্রামাটিক্যাল ক্রিকেট খেলেন, এই জায়গাটা লিটন কুমার দাস তার টেকনিক নিয়ে ওভারথিঙ্ক করছেন কিনা, এটা আমার কাছে মনে হয়। আরেকটা বিষয় সেটা হচ্ছে তিনি অনেক বেশি ম্যানুফ্যাকচার্ড শট খেলতে যাচ্ছেন কিনা, যেটা তার বেসিক ক্রিকেট খেলার জায়গাটায়। লিটন কুমার দাস আমরা জানি হাউ এলিগেন্ট হি ইজ, তার বেসিক ক্রিকেটটা খেললে তিনি কত ভালো খেলতে পারেন। ব্যাট প্যাচে আছেন, এই ব্যাপারে কোনো সন্দেহের জায়গা নেই। আমার কাছে মনে হয় যত দ্রুত ওভারকাম করতে পারবেন সাইকোলজিক্যালি, আমার কাছে মনে হয় এই জায়গা থেকে তাকে একটু রিলিফ হওয়া দরকার, যে
ওভার থিঙ্ক করার জায়গা থেকে, কারণ বেশ কয়েকটা ইন্টারভিউ আমি অবজার্ভ করেছি, তো মেবি টেকনিক নিয়ে অনেক বেশি ওভার থিঙ্ক করে ফেলছেন, এটা একটা কারণ হতে পারে। থ্যাংকস ফর বিং উইথ আস সামি ভাই। সামি ভাই আমাদের সাথে ছিলেন ওয়ালটন মোবাইল প্রেজেন্টস বিপিএল টকে। প্রতিদিন আপনি এই শোটা দেখতে পারবেন, ইভেন প্রতি ম্যাচ ডেতেই হয়তোবা। তার জন্য আপনাকে বিডি ক্রিক টাইমের সাথে থাকতে হবে এবং অবশ্যই বিডি ক্রিক টাইমের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।